স্বশাসিত নির্বাচন কমিশন, ভোটের আগে নজিরবিহীন নির্দেশ নির্বাচন কমিশনের, পুরোপুরি আলাদা দফতর গঠনের নির্দেশ। রাজ্যের সঙ্গে সিইও দফতরের সম্পর্ক থাকবে না। এই দফতরের জন্য অর্থ বরাদ্দ করবে রাজ্য, কিন্তু সেই অর্থ খরচের অধিকার মুখ্য নির্বাচনী আধিকারিকের। আসুন আরো বিশদে জানি আমরা এই খবর। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, অত্যন্ত নজিরবিহীন বলা যায় এই সিদ্ধান্ত, এই নির্দেশ। কেন এই নির্দেশ, কি কারণ এবং এর কার্যকারিতাই বা কিভাবে? দেখো, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে যাতে আরও স্বাধীন ও স্বতন্ত্রভাবে কাজ করতে পারে তার জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে চিঠি রাজ্যের মুখ্য সচিবকে দেওয়া হয়েছে সেখানে এই স্বাধীন ও স্বতন্ত্রভাবে কাজ করার কথা বলা হয়েছে। পাশাপাশি বিধানসভা নির্বাচনে যাতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং তার দপ্তর নিরপেক্ষভাবে কাজ পরিচালনা করতে পারে সেই জন্যই রাজ্য সরকার যাতে আলাদা করে একটি নির্বাচনী দপ্তর তৈরি করে, চিঠিতে তেমনটাই বলা হয়েছে। এই নির্বাচনী দফতরের সঙ্গে রাজ্য সরকারের কোনো দফতরের যোগাযোগ থাকবে না। এই নির্বাচনী দফতর স্বতন্ত্রভাবে অর্থাৎ স্বাধীনভাবে কাজ করবে। এই নির্বাচনী দফতরের জন্য একটি নির্দিষ্ট অর্থ বরাদ্দ থাকবে এবং সেই অর্থ বরাদ্দ কিভাবে খরচ হবে তার জন্য একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার থাকবেন, যিনি গোটা বিষয়টি তদারকি করবেন এবং সরাসরি রাজ্যের সিইও অফিস এবং রাজ্যের সিইও এই নির্বাচনী দফতরের অধীনে থেকে কাজ করবেন। জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে চিঠি রাজ্যের মুখ্য সচিবকে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং তার দফতর যাতে নিরপেক্ষভাবে কাজ পরিচালনা করতে পারে সেই দিকে লক্ষ্য রেখেই জাতীয় নির্বাচন কমিশন চায় যে একটি পৃথক নির্বাচনী দফতর হোক। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও তার দপ্তর এতদিন রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে কাজ করে এসেছে, কিন্তু এবার জাতীয় নির্বাচন কমিশন চাইছে এ রাজ্যে একটি পৃথক নির্বাচনী দফতর হোক। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি, অন্যান্য রাজ্যেও বিশেষ করে একাধিক রাজ্যে পৃথক নির্বাচনী দফতর রয়েছে, এ রাজ্যে পৃথক নির্বাচনী দফতর নেই। আর সেই নির্বাচনী দফতরই এবার জাতীয় নির্বাচন কমিশন চাইছে। যদিও জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই চিঠি পাঠানোর পর নবান্নের তরফে কি অবস্থান সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ধন্যবাদ সোমরাজ। স্বশাসিত নির্বাচন কমিশন, ভোটের আগে নজিরবিহীন নির্দেশ কমিশনের, পুরোপুরি আলাদা দফতর গঠনের নির্দেশ দিয়েছে কমিশন। রাজ্যের সঙ্গে সিইও দফতরের আর কোনো সম্পর্ক থাকবে না এবং এই দফতরের জন্য অর্থ বরাদ্দ করবে রাজ্য। সেই অর্থ খরচের অধিকার মুখ্য নির্বাচনী আধিকারিকের। আর্থিক পরামর্শদাতা নিয়োগ করতে হবে। প্রশাসনিক এবং আর্থিকভাবে স্বশাসিত হবে সিইও দফতর। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড বৈধ নথি হিসেবে মানতে হবে, সুপ্রিম কোর্টে নির্দেশ দিয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টের এই নির্দেশ মানতে নারাজ নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টে তারা হলফনামা দিয়েছে, নির্বাচন কমিশন হলফনামা দিয়েছে, ভোটার, আধার, রেশন কার্ড বৈধ নথি হিসেবে মানতে তারা নারাজ। নাগরিকত্ব খতিয়ে দেখার এখতিয়ার রয়েছে কমিশনের। আরো জানবো, মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, নির্বাচন কমিশনের কি বক্তব্য? দেখো, জাতীয় নির্বাচন কমিশন তাদের হলফনামায় যেটা জানিয়েছে যে এই আধার কার্ড কখনোই নাগরিকত্বের প্রমাণ হতে পারে না, সেটা পরিচয়পত্র অবশ্যই, কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয়। অন্যদিকে ভোটার কার্ডই, ভোটার তালিকায় যখন সংশোধন করা হচ্ছে তখন ভোটার কার্ড ব্যবহারের, ভোটার কার্ডকে এই নথি হিসেবে ব্যবহার করার কোনো প্রশ্ন নেই। এবং একই সঙ্গে এটাও বলা হয়েছে যে এই যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডেরও একাধিক ক্ষেত্রে রেশন কার্ডের দুর্নীতি দেখা দিয়েছে এবং সেই রেশন কার্ডের দুর্নীতি হওয়ার ফলে তার যে বিশ্বাসযোগ্যতা সেটা হারিয়েছে। সেই কারণে এই তিনটির কোনো নথি ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটি প্রুফ হিসেবে গ্রহীত হতে পারে না নির্বাচন কমিশন, এবং সেটাই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে হলফনামায় জানানো হয়েছে সর্বোচ্চ আদালতে। এর পাশাপাশি নাগরিকত্ব খতিয়ে দেখার এখতিয়ার হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের রয়েছে, সে কিন্তু উল্লেখ করা হয়েছে তাদের হলফনামায়, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। মিমি, ধন্যবাদ মৈত্রী। भारत के संविधान और चुनाव के कानून के मुताबिक वोट कौन कर सकता है? जो भारत का नागरिक है। तो इसकी अगर थोड़ी जांच होती है तो इसमें परेशानी क्या है? बिहार के अररिया, किशनगंज, पूर्णिया में 125%
आधार कार्ड बन गया है पॉपुलेशन से अधिक। तो क्या देखने का काम नहीं है क्या? भारत कोई धर्मशाला नहीं है। इसको लेकर विपक्ष परेशान क्यों है? हाय तौबा इसीलिए मची हुई है कि बांग्लादेश और घुसपैठियों की बिना पर जो राजनीति करते हैं वो घबराए हुए हैं। बिहार में चुनाव आयोग ने फैसला लिया आनन फानन में SIR कराने का। इसको लेकर के हम लोगों ने कई बार आपत्ति जो है चुनाव आयोग को, चाहे दिल्ली में हो या बिहार पटना में हो, हम लोगों ने आपत्ति दर्ज की। कई लाख वोटरों का अगर नाम काट दोगे तो ये चलने वाला नहीं है। ये आप वोटर का केवल अधिकार ही नहीं छीन रहे, उसका अस्तित्व मिटा रहे हैं। देश का नागरिक कौन होगा नहीं होगा ये चुनाव आयोग तय नहीं करेगा, ये तय करने वाला भारत सरकार गृह मंत्रालय है। इसी वोट से जो है प्रधानमंत्री 3 बार जो है प्रधानमंत्री बने हैं। क्या कारण है कि भाई चर्चा नहीं कराया जा रहा? আধার কার্ডও দেখবে না, ভোটার কার্ডও দেখবে না। ভোটার কার্ড মানে এতদিন তো ভোটার কার্ড ধরেই তো ভোট দিয়েছি। রেশন কার্ডও দেখবে না, তাহলে কি দিয়ে কার্ড দেবে? বিজেপির অফিস থেকে যেগুলো স্লিপ দেবে সেগুলো দিয়ে দেখবে নির্বাচন কমিশন? একদম হুইমসিক্যাল ওয়েতে ইলেকশন কমিশন চলছে। ভোটার কার্ড বৈধ থাকবে না, এটা হতে পারে কখনো? আসলে বিজেপি যেগুলো লিস্ট করে দেবে তাদের নাম কেটে দেবে। পলিটিক্যাল ইনস্টিটিউশন হয়ে গেছে ইলেকশন কমিশন এন্ড কন্ট্রোল বাই দি বিজেপি পার্টি। ভোটার আধার রেশন কার্ড বৈধ নথি হিসেবে মানতে নারাজ নির্বাচন কমিশন। হলফনামা দিয়ে তারা সুপ্রিম কোর্টকে জানিয়ে দিল সে কথাই। কি বলছেন বাংলার মানুষ শুনুন। ভোটার আইডেন্টি কার্ডটাকে ধরে এটাকে 60 দশকের লোক তো আর বার্থ সার্টিফিকেট দেখাতে পারবে না, 50 দশকের লোক তো আর ভোটার বার্থ সার্টিফিকেট দিতে পারবে না। হ্যাঁ, তাই এটাকে পশ্চিমবঙ্গকে কি বাছিয়ে নিয়েছে নাকি? হ্যাঁ, ভারতবর্ষে তাহলে কত লোককে বের হয়ে যেতে হবে? এটা তো ঘুরিয়ে NRC করার ধান্দা কেন্দ্র সরকার। ভয় লাগছে না? মানে আমি নাগরিক হিসেবে আমাকে নাগরিক বঞ্চিত করবে তো আগামী দিনে নির্বাচন কমিশন যা করে তুলেছে। বার্থ সার্টিফিকেট আজকালে 15 থেকে 20 বছরের ছেলেদের পাওয়া যাবে, কিন্তু 40 থেকে 50, 60, 65, 70 যাদের বয়স তাদের বার্থ সার্টিফিকেট তখন হয়নি। তখন স্কুল সার্টিফিকেটে কাজ চলেছে, ভোটার কার্ডে কাজ চলেছে, আধার কার্ড যে সরকার চালু করেছে তাতে কাজ চলেছে। এখন বার্থ সার্টিফিকেট মানে অধিকাংশ লোক তো ভোটার লিস্ট থেকে নাম বাদ হয়ে যাবে। যদি বলে যে জন্ম সার্টিফিকেট ছাড়া ভোটার কার্ড হবে না, এটা ভুল ডিসিশন। আমাদের কাছে এটা সব থেকে বড় অসুবিধা করবে। এখন জন্ম সার্টিফিকেট তো সবার নেই, যাদের নেই তাদের কি তারা কি নাগরিক নয়? উত্তম কুমার ব্রজবাসীকে মনে আছে নিশ্চয়ই, যাকে অসমের হিমন্ত বিশ্ব শর্মা সরকার তারা NRC নোটিশ ধরিয়েছিল। আরও একজন বাসিন্দা এবার NRC নোটিশ পেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে NRC নোটিশ আতঙ্কে ফালাকাটার দম্পতি। ফালাকাটার অঞ্জলি শীলের নামে এবার NRC নোটিশ, যদিও এই নোটিশ পাননি বলে দাবি করেছেন অঞ্জলি শীল। আরও কথা বলবো, রাজকুমার রয়েছেন আমার সঙ্গে। রাজকুমার, এভাবে যে NRC নোটিশ দেওয়ার কথা বলা হচ্ছে অঞ্জলি শীল এবং তার পরিবারকে, কি বক্তব্য তাদের, তারা কি বলছেন? দেখো, তাদের বক্তব্য হচ্ছে যে তারা এই নোটিশ এখন পর্যন্ত পাননি হাতে। ফলে এই নোটিশের কথা শুনে এবং নোটিশটি দেখে, যেটা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, দেখে তারা আতঙ্কিত এবং চরম আতঙ্কিত। শুধু তারাই নয়, অসমে তাদের যে এই যে অঞ্জলি শীল এবং তার স্বামীর যে 2 পরিবারের লোকজন আছে তারাও আতঙ্কিত। যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই এই নোটিশ এসে পৌঁছেছে অবৈধভাবে ভারতে প্রবেশের এই যে অনুপ্রবেশের যে নোটিশ, এই নোটিশ ইতিমধ্যেই যে কোচবিহারের SP অফিস, সেই SP অফিসে এসে পৌঁছেছে। তার কারণ হচ্ছে নোটিশটিতে ফালাকাটাকে কোচবিহার জেলা হিসেবে বলা হয়েছে এবং সেই কারণে এই নোটিশ কোচবিহার জেলার যে SP অফিস সেখানে এসে পৌঁছেছে। এবং তারপরেই এখন খোঁজ খবর করতে শুরু করেছে পুলিশের কর্তারা যে এই নোটিশটি কোথায়, তাদের কি করা হবে, কি পদক্ষেপ নেওয়া হবে। ফলে নোটিশ আতঙ্কে কিন্তু কার্যত একেবারে দিশাহারা ফালাকাটার যে জটেশ্বরের এই শীল পরিবার। কি করবেন ভাবছেন এরপর? দেখো মিমি, এই পরিবারটি যেটা জানাচ্ছে যে নোটিশ হাতে পেলে তারা অসমে যাবেন এবং অসমে গিয়ে তারা কৈফিয়ত চাইবেন যে কেন তারা এই অসম থেকে তাদের কাছে এই নোটিশ এলো। তার কারণ তাদের দাবি যে দীর্ঘদিন আগে, প্রায় 25 থেকে 30 বছর আগে তারা অসম থেকে চলে এসেছেন, এখানে স্থায়ীভাবে বসবাস করেছেন, এখানকার ভোটার এবং আধার কার্ড আছে এবং অসমে তাদের যে নাম ছিল সেগুলো তারা কেটে দিয়েছেন, যেহেতু তারা বর্তমানে পশ্চিমবঙ্গে বসবাস করছেন এবং তারা অসমে থাকতেও চান না, অসমের ভোটার লিস্টে তারা নামও তুলতে চান না। তাহলে অসমের যে তালিকা, সেই তালিকা ধরে তাদেরকে এই যে বেআইনিভাবে অনুপ্রবেশ করা হচ্ছে, এই ধরনের নোটিশ তাদেরকে কেন দেওয়া হচ্ছে, তারা এর জবাব চাইবেন
এবং আজকে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে উল্লেখ করায় তারা আশ্বস্ত হয়েছেন মুখ্যমন্ত্রীর কথায়। তাদের বক্তব্য যে মুখ্যমন্ত্রীর কথায় তারা আশ্বস্ত এবং তারা পরবর্তীতে নোটিশ হাতে পেলে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। মিনি, ধন্যবাদ রাজকুমার। আমি কি বলবো, আমি কিছুই জানি না, আমি তো দেখি নাই, আমি জানি না, আমার কাছে কোনো প্রমাণ বা ডকুমেন্টস কিছু আসে নাই। হ্যাঁ, আমরা আতঙ্কিত, ওইটাই আমাদের টেনশন এখন, যে জিনিসটা কি করে হইলো, কোথা থেকে হইলো, আমরা কিছুই বুঝতে পারতেছি না। আমরা এখানে আসছি 30-40 বছর তো প্রায় হয়েই গেল। আমার স্বামীর বাড়ি ছিল আসাম, ওখানে বিয়ে হয়েছে, ওখানে বিয়ে হওয়ার পরে এইখানেই কাজ করতো আগে, তো বিয়ের পরে 2 বছর ওইখানে ছিলাম, তারপরে থেকেই আমরা এখানে চলে আসছি। এই বিষয়ে এখনো পর্যন্ত করছি না প্রশাসনিক লেভেলে বা গ্রাম পঞ্চায়েত না, আমরা তো ওগুলো ব্যাপার জানি না, আমরা কি করে করবো। আমাদের এনার্জি, আমরা 30 বছর এখানে আসছি, সব ভোটার কার্ড সব ইন্ডিয়ান এখানে, আমাদের ভোটার কার্ডটা নামে লেখা আছে। ফালাকাটার বাসিন্দার নামে এনআরসি নোটিশ অসম সরকারের, আর এই নিয়েই তীব্র প্রতিবাদ সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারের একজনের কাছে, এও তপশিলি সম্ভবত, ফালাকাটা, কিন্তু চিঠিটা গেছে কুচবিহারে, লিখেছেও পুরোটা আসামি ভাষায়, এবং আসাম গভর্নমেন্ট থেকে ফরেনার্স ট্রিব্যুনাল কোকরাঝড়, এখান থেকে চিঠিটা গেছে। বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে? এটা শুধু আনএথিক্যালি নয়, আনকনস্টিটিউশনাল, ইললিগাল, এবং ওরা কিন্তু সীমারেখা লঙ্ঘন করছেন। আমি ডাবল ইঞ্জিন সরকারকে, বিজেপিকে বলবো, নিজেদের চরকায় তেল দিন। ওখানে তো কালী মন্দিরও ভাঙছেন, দাঙ্গা করছেন, ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছেন, মানুষ উচ্ছেদ করছেন, ডিটেনশন ক্যাম্পে সবাইকে রেখে দিয়েছেন, অনেক মানুষের নাম বাতিল করেছেন। এইভাবে যদি মনে করেন আপনারা দেশ চালাবেন, দেশটা কিন্তু বিভক্ত হয়ে যাবে, তাহলে দেশের শক্ত কাঠামোটা নষ্ট হয়ে যাবে। এটা আমরা কেউ চাই না। আমরা চাই আমাদের দেশ ঐক্যবদ্ধ, শক্তিশালী থাকুক। 100 দিনে বরাদ্দ বন্ধের রাজনীতি, কেন্দ্রের তথ্যেই বরাদ্দ বঞ্চনা প্রকাশ্যে। 2024-25 সালে ভুয়ো জব কার্ডের তথ্য সামনে এসেছে। কেন্দ্রের দেওয়া হিসেবে চাঞ্চল্যকর তথ্য, বিজেপি রাজ্যে হাজার হাজার ভুয়ো জব কার্ড। 2024-25 অর্থবর্ষে রাজ্যে ভুয়ো জব কার্ড মাত্র 2টি। কথা বলবো আবির আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, যেখানে বিজেপি শাসিত রাজ্যে ভুয়ো জব কার্ড, ভুরি ভুয়ো জব কার্ড রয়েছে, সেখানে আমাদের রাজ্যে প্রায় নেই বললেই চলে। 2024-25 অর্থবর্ষে মাত্র 2টো। তা সত্ত্বেও এ রাজ্যের জন্য অর্থ বরাদ্দ যা রয়েছে তা দিতে কেন্দ্রের এত গড়িমসি, এতটা বঞ্চনা। সেটাই প্রশ্ন তুলছে হচ্ছে রাজ্যের শাসক দল, এবং কেন্দ্রের দেওয়া যে তথ্য এবং পরিসংখ্যান, যে রাজ্যগুলিতে কত শতাংশ ভুয়ো জব কার্ড রয়েছে, এবং এই জব কার্ডগুলোর সংখ্যা গত বছর এবং এবছরের যে তুলনা, সেটাও সেই তথ্যের মধ্যে করে রাখা হয়েছে। সেক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে পশ্চিমবঙ্গে হচ্ছে ভুয়ো জব কার্ডের সংখ্যা মাত্র 2টো। এরপরেও হচ্ছে সেই রাজ্যগুলোতে টাকা দেওয়া হয়, পশ্চিমবঙ্গে টাকা দেওয়া হয় না। এই অভিযোগ ঘিরেই এবার ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছে হচ্ছে তৃণমূল। তাদের বক্তব্য হচ্ছে যে 2021-এর পর থেকে একাধিকবার কেন্দ্রীয় দল এসছে, তারা বিভিন্ন রকম রিপোর্ট তৈরি করে তারা জমা দিয়েছে। বহু সময় দাঁড়িয়ে কেন্দ্রের একাধিক যারা মন্ত্রী রয়েছেন তারা এসে রাজ্যের বিরুদ্ধে একাধিক অভিযোগের আঙুল তুলেছে। আবার তারাই যে তথ্য এবং পরিসংখ্যান দিচ্ছেন, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে পশ্চিমবঙ্গের তুলনায় বাকি যে রাজ্যগুলো, বিশেষ করে একাধিক বিজেপি শাসিত রাজ্য রয়েছে, যেগুলোতে ভুয়ো জব কার্ডের সংখ্যা অনেকটা বেশি। ফলে কার্যত যে বঞ্চনার অভিযোগ গত কয়েক মাস ধরে তৃণমূল কংগ্রেস তুলছিল, এই ভুয়ো জব কার্ডের কেন্দ্রের তরফ থেকে দেওয়া যে পরিসংখ্যান, তার উপর ভিত্তি করে সেই বঞ্চনার অভিযোগ নিয়ে ফের তারা সরব হতে শুরু করেছে। এবং তুমি জানো যে আদালতের তরফ থেকেও নির্দেশে বলা হয়েছিল যে 100 দিনের কাজ শুরু করতে হবে এবং যারা প্রাপক রয়েছেন তাদের অর্থ দিতে হবে। আজকে কেন্দ্রের তরফ থেকে যে লিখিত জবাব দেওয়া হয়েছে, সেখানে তারা বলেছেন যে আদালতের নির্দেশ এখনো পর্যন্ত তারা যাচাই করে দেখছেন, কবে কাজ শুরু হবে এবং কবে অর্থ দেওয়া হবে তাও নিশ্চিত করে তারা বলে উঠতে পারেননি। ফলে এই কেন্দ্রের দেওয়া তথ্য এবং জবাবকে ঘিরেই ফের বঞ্চনার অভিযোগ নিয়ে সরব হতে শুরু করেছে রাজ্যের শাসক দল। ধন্যবাদ আবির। দেখুন, এতদিন তো বিজেপি বলে আসছিল যে সব থেকে নাকি ভুয়া কার্ড তৈরি হয়েছে পশ্চিমবাংলায়, সেই জন্য অর্থটা 3 বছর ধরে বন্ধ করে দিয়েছে। আজকে প্রমাণিত উত্তরপ্রদেশ, আসাম, উড়িষ্যা, মধ্যপ্রদেশ সব থেকে বেশি ভুয়ো জব কার্ড তৈরি হয়েছে। এবং এই ভুয়ো কার্ডের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে এত অভিযোগ, সেখানে মাত্র গোটা দেশের নিরিখে 1%ও নয়। 24-25-এ আপনি দেখুন মাত্র 2টো ভুয়ো কার্ড। আজকে কি বলবে, তাদের নিজের চেহারাটা তারা নিজের আগে আয়নায় দেখুক। ভাতে মারবার জন্য পশ্চিমবাংলাকে
আজকে এই ষড়যন্ত্র করছে বিজেপি গভর্নমেন্ট, কেন্দ্রের সরকার। এখনো পর্যন্ত বাংলার সমস্ত ভুয়ো জব কার্ডের পরিসংখ্যান সামনে আসেনি। একথা কোন তরফে দাবি করা হয়নি যে বিজেপি শাসিত রাজ্যে ভুয়ো জব কার্ড নেই বা দুর্নীতি সেখানে হয়নি, কিন্তু সেখানে দুর্নীতি হলে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে নরেগার যে পদ্ধতি আছে সেটা মিলে যারা দুর্নীতি করেছে তাদের চিহ্নিত করা হয়, ব্যবস্থা নেওয়া হয় এবং তাদের কাছ থেকে লুট করা টাকা উদ্ধার করা হয়, যেটা পশ্চিমবঙ্গে হয় না। শিক্ষা বরাদ্দেও কেন্দ্রীয় বঞ্চনা। সর্বশিক্ষা মিশনে রাজ্যকে কত বরাদ্দ করা হয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে লিখিত প্রশ্ন করেছিলেন তৃণমূল সাংসদ বাপি হালদার। সর্বশিক্ষা মিশনে রাজ্যকে বরাদ্দের কোনো উল্লেখ নেই। লিখিত প্রশ্নের উত্তরে জবাব দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। বিজেপি শাসিত রাজ্যকে মোটা অঙ্ক বরাদ্দ, অথচ রাজ্যের জন্য কোনো বরাদ্দ নেই। কথা বলবো মৈত্রেয়ী আমার সহকর্মীর সঙ্গে। মৈত্রেয়ী, বিজেপি শাসিত রাজ্যকে মোটা অঙ্ক দেওয়া হচ্ছে শিক্ষা খাতে, কিন্তু রাজ্যের জন্য কোনো বরাদ্দই নেই। তো বিপুল বঞ্চনার শিকার বাংলা, কি কারণে? দেখো, বাপি হালদার তিনি এই প্রশ্ন করেছিলেন এবং তার প্রশ্ন ছিল মূলত রাজ্যকে বরাদ্দ এবং পিএমশ্রী এবং যেটাকে সমগ্র শিক্ষা অভিযান বা এসএসসি যাকে বলা হয়, এই খাতে রাজ্যকে কত টাকা, অন্যান্য রাজ্যকে কত টাকা দেওয়া হয়েছে এবং বাংলাকে কত টাকা দেওয়া হয়েছে। এবং সেখানে তিনি প্রশ্ন করেছিলেন যে বাংলার যে বকেয়া 1500 কোটি টাকা রয়েছে, যেটা এই শিক্ষা খাতে বকেয়া রয়েছে, সেটা কবে দেওয়া হবে। এবং তার জবাবে ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তিনি যে জবাব দিয়েছেন এবং তাতে যে ফিগার উঠে আসছে, গুজরাট তাকে এই দুই খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 1245 কোটি টাকা, উত্তরপ্রদেশ 6264 কোটি টাকা, হরিয়ানা 536 কোটি টাকা এবং রাজ্যের জন্য বরাদ্দ শূন্য। অর্থাৎ রাজ্যকে বিভিন্ন খাতে আমরা দেখেছি তৃণমূল সরকারের তরফ থেকেও বারবার করে তারা সরব হয়েছে যে কেন্দ্র বঞ্চনা করছে বিভিন্ন খাতে, এবং এবার শিক্ষা খাতে যে কত বিপুল অঙ্কের টাকা আটকে রেখেছে কেন্দ্র এবং যার ফলে একেবারে বেসিক এডুকেশনের জায়গা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা কিন্তু বলাই বাহুল্য। মিমি, একদমই, অনেক ধন্যবাদ মৈত্রেয়ী। গ্রামের উন্নয়নে নয়া কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর। পাড়া ধরে ধরে রাস্তা, জল, আলোর কাজে আমাদের পাড়া আমাদের সমাধান। 8000 কোটি টাকা অর্থ বরাদ্দ। দুয়ারে সরকারের পর আরও এক জনমুখী কর্মসূচি। দেশে এই ধরনের উদ্যোগ প্রথম, দাবি করেছেন মুখ্যমন্ত্রী। ছোট ছোট পাড়ায় হয়তো একটা কলের দরকার, তার একটা ছোট্ট গ্রামীণ রাস্তা অল্প করে দিলে তাকে কাদায় হাঁটতে হয় না, হয়তো একটা ইলেকট্রিক পোল বসাতে হবে বা বর্ষায় ভেঙে গেছে, এই রকম ধরনের ছোট ছোট কাজগুলো। আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টে, আমাদের পাড়া আমাদের সমাধান। এবার মানুষের প্রকল্পে আমাদের সরকার পথে নামছে। সারা দেশে এইরকম উদ্যোগ এই প্রথম। 3টে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে, একটা পাড়া হবে। এটা করতে 2 মাস সময় লাগবে এবং একদিন করে প্রত্যেকটা বুথে তারা সারাদিন থাকবে। সমস্ত কাজই হবে নিরপেক্ষতা মেনে অনলাইন পোর্টালের মাধ্যমে। একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য 10 লক্ষ টাকা করে স্যাংশন করব। এখানে প্রায় 8000 কোটি টাকার উপর সরকারের খরচা হবে। এটা শুরু হবে 2 আগস্ট থেকে। রাজ্য স্তরে এর জন্য একটা টাস্ক ফোর্স হবে, তার দায়িত্বে থাকবেন চিফ সেক্রেটারি নিজেই, আর সেম টাস্ক ফোর্স ডিস্ট্রিক্ট লেভেলেও সিএস তৈরি করে দেবেন যারা মনিটরিং করবে। কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, দুয়ারে সরকারের পর আরও এক জনমুখী কর্মসূচি মুখ্যমন্ত্রী। কিভাবে রাজ্যের মানুষ এই কর্মসূচির ফলে উপকৃত হবেন, কবে থেকে শুরু হবে? দেখো, আগামী 2রা আগস্ট থেকে এই কর্মসূচি শুরু হবে। মূলত 2রা আগস্ট থেকে যেভাবে কর্মসূচি সাজানো হয়েছে, সেখানে বলা হচ্ছে যে 3টি বুথ ধরে একটি পাড়া হবে যেখানে সরকারি অফিসাররা ক্যাম্প করবেন। সেই ক্যাম্পে সেখানকার এলাকার বাসিন্দারা আসবেন। তাদের এলাকায় কি কি সমস্যা রয়েছে, সেটি জলের সমস্যা হতে পারে, সেটি রাস্তার সমস্যা হতে পারে, সেটি সেই এলাকার কোনো স্কুল বিল্ডিংকে কেন্দ্র করে সমস্যা হতে পারে, সেটি সেই এলাকার আইসিডিএস কেন্দ্রকে কেন্দ্র করে সমস্যা তৈরি হতে পারে। অর্থাৎ এলাকার কি সমস্যা রয়েছে সেটা সেখানকার বাসিন্দারাই বলে দেবেন এবং তারাই বলবেন কোনটি
আগে তো জরুরি তাদের জন্য, এবং তারপরেই সরকারি অফিসাররা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। প্রত্যেক বুথ ধরে ধরে এর জন্য রাজ্য সরকার 10 লক্ষ টাকা করে বরাদ্দ করেছে এবং সার্বিকভাবে গোটা কর্মসূচির জন্য 8,000 কোটি টাকা বরাদ্দ করা হলো। এই কর্মসূচি 2রা আগস্ট থেকে শুরু হয়ে 60 দিন ধরে হবে। তার মাঝে পুজোর ছুটি রয়েছে 15 দিন এবং তারপর ফের এই কর্মসূচি হবে, যেখানে 90 দিন প্রথমে বলা হয়েছিল। তারপর আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিবকে নির্দেশ দেন যে 90 দিন নয় 60 দিনের মধ্যেই এই কর্মসূচি শেষ করতে হবে এবং এই যে ক্যাম্পগুলি হবে সেটি একদিন করে হবে, অর্থাৎ 3টি বুথ নিয়ে যে একটি ক্যাম্প হবে সেখানে সরকারি অফিসাররা বসবেন। তাদের আগে থেকেই জানানো হবে যে কবে থেকে কবে ক্যাম্প করা হচ্ছে, কোন কোন এলাকায় বা কোন কোন বুথের জন্য কবে ক্যাম্প হবে, কোন কোন অফিসাররা থাকবেন, নির্দিষ্টভাবে সার্বিক তালিকা দিয়ে দেওয়া হবে, যাতে ওই দিন নির্দিষ্টভাবে সেখানকার বাসিন্দারা তাদের স্থানীয় সমস্যা নিয়ে অর্থাৎ এলাকার সমস্যা নিয়ে জানাতে পারেন এবং তৎক্ষণাৎ তার সমাধানও করে দেবেন সরকারি অফিসাররা। তেমনটাই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। ধন্যবাদ সোমরাজ। এই পরিষেবা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন সেটা যদি সদর্থকভাবে সেটা ইমপ্লিমেন্ট হয়, অবশ্যই সাধারণ মানুষ এখান থেকে যথেষ্ট উপকৃত হবে। দুয়ারে সরকার ছিল একটা ওয়ার্ড বেসিস বা অঞ্চল বেসিস, কিন্তু এবারে যেটা করছে সেটা হচ্ছে পাড়া, একবারে পাড়ার মধ্যে মানে আধিকারিকদেরকে নিয়ে চলে আসছেন। ওনারা এসে নিয়ে আপনার কাছে আপনার যে ছোটোখাটো সমস্যা সেই সমস্যাগুলো শুনবেন, শুনে নিয়ে সেটা সমাধান করার চেষ্টা করবেন। এই যে উদ্যোগ, এই উদ্যোগকে তো অবশ্যই আমরা সাধুবাদ জানাচ্ছি নাগরিক হিসাবে, কারণ দুয়ারে সরকারও মানুষ উপকৃত হয়েছে, এতে হয়তো মানুষ আরও ব্যাপকভাবে উপকৃত হবে। এই প্রকল্পটা যদি সাকসেস হয় বা সত্যি যদি আমাদের পাড়াতে এসে আমাদের সমস্যার সমাধানগুলো করতে পারে তাহলে তো আমাদের অনেক মতো। যেমন ধরুন আমি একটা ছোট্ট দোকান করি, সবসময় আমার কোনো অফিস বা কোনো পৌরসভা বা কোথাও যাওয়া হয় না। ওটাই যদি আমার বাড়িতে বসে সমস্যার সমাধান হয়ে যায় তাহলে আমরা নিশ্চয়ই উপকৃত হব। যেরকম আমাদের রাস্তাঘাট বলেন, জল বলেন, তারও পাড়ায় অনেক কিছু আছে, কালভার্ট আছে, অনেক কিছু অনেক ব্যাপার আছে, এগুলোতে আমাদের খুব সুবিধা হবে। মানে সরাসরি বলতে পারবেন? হ্যাঁ, সরাসরি তাদের বলতে পারবো, যেটা কাউকে বলতে পারি না, হয় না কাজটা, সেটা যদি আমাদের এখন সরকার আমাদের সামনে যায় সেটা আমাদের অনেক ভালো হবে, তাদের আমরা সামনাসামনি বলতে পারবো। কসবা ল কলেজে গণধর্ষণের অভিযোগে ধৃত মনোজিৎ মিশ্র, আর সেই মনোজিৎকে এবার আরও 2টো মামলায় গ্রেফতার করা হলো। পুরনো 2টো মামলায় শোন অ্যারেস্ট মনোজিৎ। কোন কোন মামলা অমিত রয়েছে সঙ্গে, জানাবে অমিত। দেখো, কসবাতেই আরো 2টো মামলাতে শোন অ্যারেস্ট দেখানো হয় এই মনোজিৎ মিশ্রাকে। 2023 সালের একটি শ্লীলতাহানির ঘটনা এবং অন্যদিকে 2024 সালের কলেজে ভাঙচুরের ঘটনায় তার বিরুদ্ধে কসবা থানাতে মামলা হয়েছিল। সেই দুটোতেই তাকে শোন অ্যারেস্ট দেখানো হয় কলকাতা পুলিশের তরফে এবং জুডিশিয়াল কাস্টাডির জন্য প্রেয়ার জানানো হয়েছিল কলকাতা পুলিশের তরফে। অন্যদিকে কসবার গণধর্ষণ মামলাতে জেল হেফাজতের 14 দিনের পূর্ণ মেয়াদ শেষে আজকে আবারও তাকে আদালতে পেশ করা হয় এবং যে কসবার গণধর্ষণ মামলাতে 5 তারিখ পর্যন্ত জেল হেফাজত চেয়ে আবেদন করা হয়েছিল কলকাতা পুলিশের তরফে। তোমায় জানিয়ে রাখবো, পুরনো যে 2টি মামলায় তাকে শোন অ্যারেস্ট করা হয়েছিল, অর্থাৎ শ্লীলতাহানি এবং মারধর বা ভাঙচুরের ঘটনায়, সেই 2টো মামলাতে কিন্তু জামিন মঞ্জুর হয়েছে এই মনোজিৎ মিশ্রার। তবে অন্যদিকে যে গণধর্ষণের মামলা, সেই গণধর্ষণের মামলাতে আগামী 5 অগস্ট পর্যন্ত মনোজিৎ সহ 4 অভিযুক্তকে জেল হেফাজতেই পাঠানোর নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। এবং আজকে সওয়াল জবাব চলাকালীন সরকারের তরফে বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় তিনি আদালতের কাছে দাবি করেছেন যে এই মনোজিৎ মিশ্রা, যার বিরুদ্ধে 12টি এফআইআর বা 12টি অভিযোগ কিন্তু অতীতে রয়েছে এবং এর পারিপার্শ্বিক যে সমস্ত তথ্য প্রমাণ যা উঠে আসছে যে এই ধরনের অর্থাৎ শ্লীলতাহানির মতো ঘটনায় কিন্তু একাধিক অভিযোগে মনোজিতের নামে রয়েছে। সেই জায়গা থেকে এই মুহূর্তে তাকে যাতে জামিন না দেওয়া হয়, তার বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে গণধর্ষণের মামলাতে, এমনটা কিন্তু সওয়াল করা হয়েছিল। আজকে কলকাতা পুলিশের তরফে যিনি আইনজীবী ছিলেন, বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়, তিনি সওয়াল করেন জামিনের বিরোধিতা করে। সঙ্গে থাকুন। আরজিকর দুর্নীতি মামলায় ফের ভোটসিত সিবিআই। আলিপুর আদালতে আরজিকর দুর্নীতি মামলার শুনানি এবং সেখানে ফের ভোটসিত সিবিআই। কি কারণে এই ভর্ৎসনা, কি বলল আজ আদালত? অমিত রয়েছে সঙ্গে, আরো জানাবে অমিত।
দেখো আরজিকর দুর্নীতি মামলা ইতিমধ্যে চার্জ গঠন করা হয়েছে এবং বিচার প্রক্রিয়া শুরু হয়েছে আলিপুর বিশেষ সিবিআই আদালতে এবং আজকে মামলার প্রথম বিচার প্রক্রিয়া প্রথম দিন ছিল এবং আজ থেকে সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা ছিল আদালতে। সেক্ষেত্রে উইটনেস হিসেবে স্বাস্থ্য দপ্তরের একজন ওএসডি পদমর্যাদার অফিসার তিনি উইটনেস হিসেবে কাঠগড়ায় ছিলেন। সেই সময় সিবিআইয়ের যিনি আইনজীবী এবং তদন্তকারী অফিসার যিনি উপস্থিত ছিলেন আজকে আদালত কক্ষে, তার কাছে এই মূল মামলার অর্থাৎ টালা থানাতে আরজিকর দুর্নীতি মামলার যে অভিযোগ, লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল ওএসডির তরফে, সেই অভিযোগপত্রটি দেখতে চাওয়া হয় বা অভিযোগপত্রটি চাওয়া হয়। এরপরে সিবিআইয়ের তরফে আইনজীবী এবং তদন্তকারী অফিসার বলেন তাদের কাছে মূল বা প্রকৃত অভিযোগপত্রটি তাদের কাছে এই মুহূর্তে নেই। অন্য কোনো কোর্টে সেটি কোর্ট রেকর্ডের মধ্যে সেটি থাকতে পারে। এখানেই কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন এবং ক্ষুব্ধ আলিপুর আদালতের বিশেষ সিবিআই আদালতের বিচারক এবং তিনি স্পষ্টত যিনি তদন্তকারী অফিসার রয়েছেন তাকে বলেছেন এই ধরনের মিথ্যে কথা বলবেন না, এই ধরনের কোনো এক্সকিউজ শুনতে পারবো না আমি আদালত কক্ষে। যখন কাস্টাডি ট্রায়াল শুরু হয়ে গেছে অর্থাৎ জেল হেফাজতে রেখে 5 অভিযুক্তকে জেল হেফাজতে রেখে যখন বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে, শুরুর দিনই যখন অরিজিনাল সব রেকর্ড আজকে আদালতে থাকার কথা, আপনারা কোনো রেকর্ড আনছেন না এবং এই ধরনের মনোভাব বা এই ধরনের কার্যকারিতা কিন্তু আগামী দিনে বরদাস্ত হবে না, এমনটাও স্মরণ করে দেওয়া হয়েছে আলিপুর আদালতের তরফে। এবং একই সঙ্গে এই ধরনের যদি পরবর্তী সময় একই ধরনের পুনরাবৃত্তি ঘটে তাহলে এই তদন্তকারী অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নেবে বা ব্যবস্থা নেবে কোর্ট, এমনটা কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে আদালতের তরফে। ধন্যবাদ অমিত। সাক্ষী শুরুর দিন ছিল আজ, কিছুটা সাক্ষীও হয়েছে। হঠাৎ আশ্চর্যজনকভাবে আমরা দেখলাম যে সরকারি পক্ষের আইনজীবী বলছেন যে অরিজিনাল কমপ্লেনটি নাকি রেকর্ডে নেই। এটা একটা রেয়ার ইনসিডেন্ট। সেখানে কেসটা এগোচ্ছে কি করে যেখানে অরিজিনাল কমপ্লেনটাই নেই, যেটার ওপর কেসটা দাঁড়িয়ে আছে। সেই জায়গায় দাঁড়িয়েই এটা থেমে গেল এবং কোর্ট এটাকে খুব এক্সেপশনালি নিয়েছেন এবং সেটা যা অর্ডার করার যুক্তিযুক্ত উনি মনে করেছেন সিবিআইয়ের এগেনস্টে করেছেন। আইও যিনি আছেন ওনাকে তীব্র ভৎসনার মুখে পড়তে হলো, তার কারণ হচ্ছে প্রসিকিউশনের তরফ থেকে দেখা গেল যে অরিজিনাল যে এফআইআর বা রিটেন কমপ্লেন যার উপর ভিত্তি করে এই মামলাটি শুরু হয়েছিল সেই অরিজিনাল কপিটাই এই রেকর্ডের মধ্যে নেই এবং ওনারা বললেন যে আমরা নেক্সট তারিখে এইটা জমা করব, আমাকে দয়া করে কিছুটা সুযোগ দেওয়া হোক। এটা ভেরি আনফর্চুনেট যে একটা এত বড় একটি মামলার রিটেন কমপ্লেন এবং অরিজিনাল যে এফআইআরের যে কপিটা সেগুলোই নেই, এটা খুবই দুর্ভাগ্যজনক। সন্দেশখালীর জাল টাকা উদ্ধারে ভাঙড় যোগ, ভাঙড়ে দোকান ভাড়া নিয়ে জাল টাকার কারবার, ইলেকট্রিক স্কুটারের ব্যবসার আড়ালে জাল টাকার কারবার চলতো। কল্যাণ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। কল্যাণ, কিভাবে এই জাল কারবার চলছিল, কিভাবে এই কারবার ফেঁদে বসেছিল এই ব্যক্তি? একেবারেই মিমি জানিয়ে রাখি, সন্দেশখালীর এই যে ধামাখালী এলাকা থেকে যে প্রাথমিকভাবে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছিল, তাদের কাছে থেকে যে কোটি কোটি টাকা জাল নোট উদ্ধার হয়েছিল, সেই ঘটনা তদন্তে নেমে পুলিশ কিন্তু আরও এক তিস্তা সেন নামে আরও এক মহিলাকে কিন্তু গ্রেপ্তার করে। সেই ঘটনার পর সন্দেশখালী থানার পুলিশ আজকে পোলেরহাট থানার কোরলবেড়িয়া এলাকায় এসেছিল। যে সিরাজুল মোল্লা আছে, সেই সিরাজুল মোল্লার একটি বাইকের শোরুম রয়েছে, সেই বাইকের শোরুমে পুলিশ হানা দেয়। পুলিশ সূত্রে খবর এই বাইকের শোরুমে বসেই কিন্তু এই জাল টাকার বাড়ি চলতো। রাজারহাটের বাসিন্দায় এই মহিলা কিন্তু এই কোরলবেড়িয়া এলাকাতেই আসতো। পুলিশ এখানে হানা দিয়ে 3টি ল্যাপটপ, 4টি হার্ড ডিস্ক সহ বেশ কিছু নথি উদ্ধার করেছে এবং নথি উদ্ধার করে তাদেরকে নিয়ে গিয়েছে। ইতিমধ্যেই পুলিশ মোট 3 জনকে এই ঘটনায় গ্রেপ্তার করেছে। ইতিমধ্যেই তারা পুলিশি হেফাজতে রয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে পুলিশ আশাবাদী যে এই যে কোরলবেড়িয়ার যে বাইকের শোরুমের কথা বারবার পুলিশ বলছে, এই কোরলবেড়িয়ার বাইকের শোরুম থেকেই কিন্তু এই জাল নোটের বিস্তার ঘটতো। কারণ হিসেবে পুলিশ বলছে বা স্থানীয় যে সমস্ত মানুষজন রয়েছে তারা কিন্তু পরিষ্কারভাবেই জানাচ্ছে কি এই যে ব্যবসায়ী এই বাইকের শোরুম, এই বাইকের শোরুমে সেইভাবে কোনো বেচা কেনাও নেই। তিনি আসতেন এবং সেখানে বাইরের বেশ কিছু লোকজন আসতো, কিন্তু কোনো রকম বাইক কেনা বেচা ছিল না। তবুও কিন্তু দিনের পর দিন এই যে বাইকের শোরুম তিনি চালাচ্ছিলেন। এই এতদিন পর স্থানীয় যে সমস্ত মানুষজন রয়েছে তারা সন্দেহ করছিল যে সন্দেহভাজন এই যে সমস্ত মানুষজন আসছিল বাইরে থেকে তারা কারা। তবে পুলিশের পাশাপাশি স্থানীয় মানুষজন এখন কিন্তু বিষয়টি পরিষ্কার যে এই যে জাল কারবার এখান থেকে কিন্তু চলতো বলে তারা অনুমান করছে। ইতিমধ্যেই পুলিশ তাদেরকে এনে এখান থেকে একাধিক নথি উদ্ধার করে ঘটনা তদন্ত চালাচ্ছে। ধন্যবাদ কল্যাণ।
আমরা প্রথমত ভাড়া দিয়েছি, জেনে শুনেই ভাড়া দিয়েছিলাম। এবার ভাড়ার পিছনে এবার ওরা কি করতো সেটা তো আমরা বলতে পারবো না। না, এবার ভাড়ার সামনে থেকে যেটা হতো সেটা হচ্ছে গিয়ে তোমার টোটো, স্কুটি, যেগুলো বাচ্চাদের স্কুটি, সেগুলো বিক্রি হতো। তার পিছনে এবার ওরা কি, তার আড়ালে কি ব্যবসা করতো সেটা তো আমরা বলতে পারবো না। না, তারা দুজন ধরা পড়েছে, তাদেরকে দুজনকে আনা হয়েছে এখানে। এবার আরেকটা কাজ হলো যে মানে সার্চ ওয়ারেন্ট আনা হয়েছে। সার্চ ওয়ারেন্ট আনার পরে সার্চ করা হলো। সার্চ করার পরে কিছু কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে, কিছু 3টে ল্যাপটপ, কম্পিউটার হার্ড ডিস্ক 4টে, আর কাগজপত্র কয়েকটা। সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা চলছিল। পুরুলিয়ার জয়পুরে গ্রেফতার মহিলা সহ 6। কিন্তু কিভাবে হতো প্রতারণা, আরো বিস্তারিত জানবো। ইন্দ্র রয়েছে আমার সঙ্গে। ইন্দ্র, কিভাবে প্রতারণা করতো এই চক্র? দেখো মিমি, একেবারেই প্রকাশ্যে দিনের আলোতে একেবারেই সেখানে পরিচয় ভবন বলে একটি জায়গা রয়েছে, সেখানে একেবারেই সাজিয়ে গুছিয়ে প্রতারণা চক্র চালাচ্ছিল এবং সেখানে একটা ইন্টারভিউ নেওয়া হচ্ছিল এবং এই ইন্টারভিউর মাধ্যমেই তারা সিলেকশন করতো এবং তাদের কাছে একটা মোটা অ্যামাউন্ট বা মোটা টাকা নেয়ার পরিকল্পনা ছিল। কিন্তু পুলিশ গিয়ে গ্রেপ্তার করে 6 প্রতারককে এবং তাদের মধ্যে একজন মহিলা রয়েছে এবং এদের মধ্যে যারা পান্ডা দুজন রয়েছে তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। বাকিদের জেলে। কতদিন ধরে এই প্রতারণা চলছিল? একেবারেই প্রকাশ্যে একেবারে প্রথম দিন যেদিন ইন্টারভিউ ছিল সেই ইন্টারভিউতে একেবারে ব্লক লেভেল স্কুল সাপোর্টিং অফিসার এবং জেলা লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেল স্কুল সাপোর্টিং অফিসার পদে তারা এই প্রতারণা চক্র চালাচ্ছিল। যদিও পুলিশ জানতে পেরেছে এই ধরনের কোনো পদ নেই বা তারা একেবারেই ফেক, সেই জন্যই তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং তারপরেই তাদের জেলা আদালতে তোলা হয়েছে এবং এই পান্ডাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের সাথে আর কে যোগাযোগ রয়েছে এবং এই প্রতারণা চক্রের মধ্যে কে রয়েছে সেই বিষয়গুলি জানার চেষ্টা করছে পুলিশ। তবে একেবারেই যারা গিয়েছিল ওখানে পরীক্ষার জন্য বা ইন্টারভিউর জন্য তারা একেবারে অবাক হয়ে গেছে, কেন কিভাবে দিনের আলোতে একেবারেই সাজিয়ে গুছিয়ে প্রতারণা চলছে। অনেক ধন্যবাদ ইন্দ্রজিৎ। সোর্স ইনফরমেশন পায় যে জয়পুরের পরিচয় ভবনে কিছু ব্যক্তি ফ্রডুলেন্টলি একটা ইন্টারভিউ নিচ্ছে, যার কোনো অফিসিয়াল বা কোনো রিয়েল বেস নেই। 150 জনের মতো বিভিন্ন পকেট থেকে ওয়েস্ট বেঙ্গলের চাকরি প্রার্থী তারা এটাতে দেখে অলুব্ধ হয়ে তারা এখানে আসে। জুয়ার ঠেক থেকে জালে অঞ্চল সভাপতি। মুর্শিদাবাদের বহরমপুরের ঘটনা। জুয়ার ঠেক থেকে হাতে নাতে পাকড়াও করল পুলিশ। অঞ্চল সভাপতি সহ 8 জনকে গ্রেফতার। আরো জানাবে প্রণব রয়েছে সঙ্গে। প্রণব, কি খবর রয়েছে? দেখো, বহরমপুরের যে মণিনন্দনগর পঞ্চায়েত রয়েছে সেই এলাকারই অঞ্চলের নেতা হচ্ছে বলাই দত্ত এবং তার বাড়িতেই বসেছিল জুয়ার আড্ডায় এবং পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে মণিনন্দনগরের যে বাঞ্জেটিয়া এলাকা রয়েছে তার বাড়িতে গিয়ে হানা দেয় এবং তারপরে কিন্তু বলাই দত্ত সহ 8 জনকে গ্রেপ্তার করা হয় এবং সেখান থেকে 2 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়। তাদেরকে আজকে কিন্তু বহরমপুর জেলা জজ কোর্টে তোলা হয় এবং 14 দিনের জেলা হেফাজতের নির্দেশ দেন এবং দীর্ঘদিন ধরে এই বলাই দত্তের বাড়িতে জুয়ার ঠেক চলছিল বলে পুলিশের কাছে খবর ছিল। এই ঘটনার সঙ্গে আর কে জড়িত সেটাও কিন্তু দেখছে এবং পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে যে এই ধরনের ঘটনা হলেই কিন্তু তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। ধন্যবাদ। খণ্ডঘোষে সিপিআইএম এর দাদাগিরি। এই খবরে চোখ রাখবো, তবে তার আগে যে খবর দেখাবো, চাকুলিয়ায় 4 দিনে খুনের কিনারা। বৃহস্পতিবার যুবকের নলি কাটা দেহ উদ্ধার। প্রমাণ লোপাট করতে দেহ পোড়ানোর চেষ্টা। তদন্তে নেমে যুগলকে গ্রেফতার পুলিশের। কথা বলবো চঞ্চলের সঙ্গে। চঞ্চল, পুলিশ কি বলছে, কি কারণে এই খুন? দেখো মিমি, গত বৃহস্পতিবার চাকুলিয়া থানার যে নজরপুর এলাকায়, সেই নজরপুর এলাকায় এক যুবকের যার নাম হচ্ছে নারায়ণ বিশ্বাস, তার গলা কাটা দেহ উদ্ধার হয় এবং সেই দেহ প্রমাণ লোপাটের কারণে জন্য সেই দেহ পোড়ানোর চেষ্টা করা হয়। এরপরে কিন্তু ঘটনা তদন্ত নেমে কিন্তু পুলিশ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয় এবং তাকে হেফাজতে নেওয়ার পরে কিন্তু আরো চাঞ্চল্যকর বিষয় উঠে আসে, কারণ ত্রিকোণ প্রেমের জেরে এই খুন বলে পুলিশের অনুমান। এই ঘটনায় আজ আরো 3 জনকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে এবং তাদেরকে 10 দিনের পুলিশের হেফাজতে নির্দেশ দিয়েছে ইসলামপুর আদালত। তবে পুলিশের অনুমান গোটা ঘটনায় ত্রিকোণ প্রেমের জন্য এই খুন হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ধন্যবাদ।
খণ্ডঘোষে সিপিআইএম এর দাদাগিরি, ফের লাল ঝান্ডা পুঁতে জমি দখল সিপিআইএম এর। ভাতারের পর এবার খণ্ডঘোষে জমি দখল। কাঠগড়ায় কৃষক সভার নেতা বিনোদ ঘোষ। কথা বলবো, শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, কি অভিযোগ উঠছে কৃষক সভার নেতা বিনোদ ঘোষের বিরুদ্ধে? দেখো, এর আগে আমরা দেখেছিলাম বর্ধমানের ভাতারের দুটি জায়গায় লাল ঝান্ডা পুঁতে সেখানে জমি দখল করা হয়েছিল। এবারে আজকে দেখা গেল খণ্ডঘোষের সগড়াই গ্রাম পঞ্চায়েতের জুবিলা গ্রামে বিনোদ দাসের নেতৃত্বে এই ঘটনা ঘটল। এবং এই যে ঘটনা ঘটল এবং তাদের বক্তব্য যে ৪৫ বছর ধরে সেই জমিতে এলাকার ভূমিহীন বাসিন্দারা তারা চাষ করছিল, সম্প্রতি সেই জমি থেকে তাদের উচ্ছেদ করা হয়, সে কারণেই এই জমি ফের পুনর্দখল করা হলো। এবং আজ সকালে দেখা যায় যে কৃষক সভার নেতৃত্বে বেশ কিছু বাসিন্দা ওই জমিতে যেয়ে তারা লাল ঝান্ডা পুঁতে সেখানে চাষ করা হয়েছিল সেই জমিতে আবার ধান রুয়ে দেয়। এবং এই ঘটনাকে কেন্দ্র করেই রাজনৈতিক চাপানুতোর সৃষ্টি হয়েছে। হাজরা পরিবারের ওই জমি, তাদের বক্তব্য তাদের পূর্বপুরুষ থেকে সেই জমির রেকর্ড তাদের নামে রয়েছে, তাই তারা সেই জমিতে চাষ করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে জমি কাদের তা প্রশাসন বা আইন ঠিক করবে, সিপিএম নিশ্চয়ই এ দখলের রাজনীতি করছে। শরদিন্দু, ধন্যবাদ। গরিব মানুষের জমি গরিব মানুষ নিজের অধিকার প্রতিষ্ঠা করেছে, এর আলাদা করে দখলের কোনো প্রয়োজন হয় না। মানুষ যেখানে চাষাবাদ করতেন, ভূমিহীন মানুষ, তারা পাট্টা পেয়েছিলেন, সেই পাট্টার পুনরুদ্ধার সরকারি ক্ষতি। এখন আইন আদালত আছে, তারা বিচার করে দেখবে। এটা তৃণমূল কংগ্রেসের বিচার করার ব্যাপার নয়। তবে তৃণমূল কংগ্রেস একটা কথা মনে করে যে কেউ যদি কারুর জায়গা জমি, সে যে কেউ হোক, জোর করে দখল করবে, সেটা অন্যায়। আর ৪৫ বছর ধরে আমরা চাষ করে আসছি জমিটা আর কি। এই গত দিন 10 হলো রাজু হাজরা আমাদের গ্রামের সেই জমি দখল নেয়। ডানকুনিতে খাটাল উচ্ছেদ, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে খাটাল উচ্ছেদ। খালের দুই পাড় থেকে খাটাল উচ্ছেদ অভিযান। কথা বলবো রানা আমাদের প্রতিনিধির সঙ্গে। রানা, নির্বিঘ্নে খাটাল উচ্ছেদ করা গেল? একদমই তাই। দেখো মিমি, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী আজকেই কিন্তু ডানকুনি পৌরসভা ও ডানকুনি থানার পুলিশ তারা যৌথভাবে আজকে অভিযান চালিয়ে মোট 13টি খাটাল ভাঙা হয়েছে। মূল লক্ষ্য হচ্ছে এই যে ডানকুনি খাল একটা নিকাশির একটা বড় খাল, যে খাল দিয়ে ডানকুনি শহর সহ আশপাশে বিভিন্ন যে এলাকার জমা জল, বর্ষার জল, ডিবিসির ছাড়া জল, এই খাল দিয়ে কিন্তু পার হয়। কিন্তু দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল এই যে ডানকুনি খালের দুপারে প্রায় অবৈধ 400-র মতন খাটাল তারা কিন্তু বেআইনিভাবে খাটাল করে রয়েছে। সেই খাটালে বর্জ্য পদার্থ ডানকুনি খালে ফেলে সেগুলো ভর্তি করা হয়েছে। সেই নিয়ে বারবার প্রশাসন উদ্যোগ গ্রহণ করেছিল, বারবার নোটিশ পাঠিয়েছিল। অনেক ধন্যবাদ। তারপরে উচ্ছেদ করা হলো এই খাটাল। প্রায় 1 মাস জলমগ্ন এগরার রামনগর। সুবর্ণরেখার জল বেড়ে ডুবেছে একাধিক গ্রাম। যাতায়াতে ভরসা টিউবের ভেলা। পঙ্কজ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। পঙ্কজ, কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? দেখো মিমি, একেবারে এগরা 1 নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের সাহারা গ্রাম, চকমুরারি গ্রাম এবং যে সমস্ত গ্রামগুলি রয়েছে সুবর্ণরেখা নদী এলাকা, শুধু সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকা নয়, রামনগরেও বেশ কয়েকটি, যেখানে বাজিয়া গ্রাম পঞ্চায়েতে বেশ কয়েকটি গ্রাম, সুবর্ণরেখা নদীর জল বাড়তে কিন্তু এই সমস্ত গ্রামগুলি প্লাবিত হয়েছে। যেক্ষেত্রে প্লাবিত হওয়ার কারণে জল জমে একেবারে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে প্রায় 1 মাস ধরে। সবজি ক্ষেত পচে গেছে, সবজি ক্ষেত সহ যে ফসলগুলো পচে গেছে। তারা কিন্তু যে দুর্গন্ধের দিন কাটাচ্ছেন, প্রশাসনের পক্ষ থেকে যেটা জানাচ্ছেন যে তাদের জন্য উপযুক্ত যেখানে ব্লিচিং এবং জীবাণুনাশক ঔষধ দেওয়া হচ্ছে, কিন্তু স্থানীয়রা তারা দাবি জানাচ্ছেন যে এই জলের সমস্যা দীর্ঘ কয়েক বছর ধরে চলে আসছে। কারণ এইখানে জল নিকাশির সমস্যা কিন্তু দীর্ঘ বছর ধরে রয়েছে। কারণ সুবর্ণরেখা নদীর জল বাড়লে এই সমস্ত গ্রামগুলি কিন্তু প্লাবিত হয়ে যায়, যার কারণে সমস্যার সম্মুখীন হতে হয় এই রামনগর। ধন্যবাদ পঙ্কজ। এক পারে চাষ, অন্য পারে বাস, মাঝে বয়ে গিয়েছে ডিভিসি খাল। হুগলির বৈচি গ্রাম, উত্তরপাড়ার ডিভিসির খালে চলতো নৌকা। অভিযোগ 2 বছর ধরে বন্ধ ফেরি, সমস্যায় চাষি সহ কয়েকশো বাসিন্দা। সোমনাথের সঙ্গে কথা বলবো। সোমনাথ, এই খালে ফেরি চলাচল বন্ধ হলো কেন?
দেখো একটা সময় এই যে ডিবিসির থেকে টেন্ডার ডাকা হতো, টেন্ডারের মাধ্যম দিয়ে মাঝি এবং নৌকা তার টেন্ডারের মাধ্যম দিয়ে ওখানে চলাচল করতো, কিন্তু গত 2 বছর ধরে সেটা বন্ধ রয়েছে। কয়েক বছর আগেও চলতো এটা, কিন্তু এই 2 বছর ধরে গ্রামবাসীরা তারা সাফার করছে। তাদের প্রায় 15 মিনিট ঘুরপথ যেতে হচ্ছে, প্রায় 2 কিলোমিটার ঘুরপথ তাদের যেতে হচ্ছে, যেখানে 2 মিনিট তাদের যেতে লাগতো। এই সমস্যার জন্যই তারা আজকে বাটিকা গ্রাম পঞ্চায়েতে তারা বিক্ষোভ দেখায় এবং ওখানকার যে সদস্য রয়েছে তিনি এবং সদস্যদের নিয়ে গত শুক্রবার গ্রাম পঞ্চায়েতের যে প্রধান রয়েছে এই বিষয় নিয়ে তারা মিটিং করে, যে একটা সুরাহা ব্যবস্থা করে যাতে তাড়াতাড়ি এর কোনো সমাধান হয়, তারই ব্যবস্থা করার জন্য চেষ্টা করছে। ধন্যবাদ সোমনাথ।